গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম অন্য মা। এ মা, আমায় প্রণাম করো না বৌমা। না বৌমা, প্রণাম করো ওকে। শাশুড়ির কণ্ঠস্বরে থতমত খেয়ে যায় বৃন্দা। এ বাড়িতে একটু আগেই রোহনের হাত ধরে বৃন্দার প্রবেশ। গতকাল 14ই বৈশাখ, ইংরাজি 27শে এপ্রিল। রীতিমতো সম্বন্ধ করে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সুতরাং পরিবেশ এবং আত্মীয় স্বজন সবই প্রায় তার অপরিচিত। বিয়ের দিন আলাপ সবার সঙ্গেই অল্প বিস্তর হয়েছিল, কিন্তু নতুন জায়গায় সবই গুলিয়ে গেছে বৃন্দার। যাই হোক, রোহন যখন বলল, বৃন্দা, অন্য মাকে প্রণাম করো, তখন বৃন্দা আর কোনো দ্বিরুক্তি না করে ওনাকে প্রণাম করে নিল। আর রোহনের অন্য মা বৃন্দাকে বুকে জড়িয়ে ধরল। বৃন্দার শাশুড়ি মহাশ্বেতা দেবীর চোখ দুটিও আনন্দের অশ্রুতে ভরে উঠল। ভাবতে লাগলেন, আজ যদি রোহনের অন্য মা অর্থাৎ অনিমা না থাকতো, তাহলে কি এমন সুন্দর দৃশ্য আমি জীবনে দেখতে পেতাম? বাসি বিয়ের দিন শ্বশুরবাড়িতে আসার পর বৃন্দার হাতে নোয়া বাঁধানো পরিয়ে যাবতীয় স্ত্রী আচার করিয়ে রোহনের মা মহাশ্বেতা দেবী অনিমাকে বলেন বৃন্দার হাত ধরে যেন সেই ঘরে ঢোকায়। বৃন্দা সত্যি এবার একটু অবাক হয়। আশ্চর্য, আরও তো কত আত্মীয় স্বজন আছেন, শাশুড়ি মা শুধু ওনাকেই কেন বললেন হাত ধরে ঘরে ঢোকাতে? ওদিকে সম্ভবত বৃন্দার জেঠি শাশুড়ি কাউকে একটা বলছেন, ছোট সবেতেই বাড়াবাড়ি, এখানে তো আমরা সবাই আছি, কেউ কি পারতাম না নতুন বউয়ের হাত ধরে ঘরে ঢোকাতে? ওই কাজের বউকেই করতে হবে এই কাজ। কি তুক করেছে ছোটকে কে জানে। বৃন্দা এবারে বুঝতে পারে ওই মানুষটি আসলে কাজ করেন এই বাড়িতে, এই জন্যই প্রণাম নিতে চাইছিলেন না। কেন জানি না, অজান্তেই ওনার প্রতি একটা শ্রদ্ধা কাজ করছে বৃন্দার মনে। বৃন্দাকে হাত ধরে অনিমা বৃন্দার জন্য নির্দিষ্ট ঘরে এনে খাটের ওপর বসায়। বৌমা, তোমার সঙ্গে তো কেউ আসেনি দেখছি, তা তুমি কি মা পারবে একা একা সুটকেস থেকে জামা কাপড় বের করতে? না, আসলে আমার কোনো ছোট বোন নেই তো, তাই কেউ সঙ্গে আসেনি। আমার এই হাত ব্যাগে চাবি আছে, আপনি খুলে বের করে দিন না। ছি ছি, তুমি আমাকে আপনি বলছো কেন? ঠিক আছে অন্য মা, আমি তোমাকে তুমি বলে ডাকবো। বাহ, ভারী মিষ্টি লাগলো তোমার মুখে এই ডাকটা। অনিমা সুটকেস খুলে বৃন্দাকে জামা কাপড় বার করে দিয়ে বলে, তুমি জামা কাপড় পাল্টে একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসছি। আর আজকে রাতে তো আর তোমার সঙ্গে বাবুর দেখা হবে না, আজ তো কাল রাত্রি। রোহনকে আমরা বাড়িতে সবাই বাবু বলে ডাকি। অনিমা চলে গেলে বৃন্দা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চেঞ্জ করে নেয়। তারপর আস্তে আস্তে বিছানায় গাটা এলিয়ে দেয়। বিয়ের দিন থেকে তো আর কম ধকল যাচ্ছে না। চোখটা একটু লেগে গেছিল। অনিমার ডাকে ধরফর করে উঠে বসে। এই নাও বৌমা চা, জলখাবারটা খেয়ে নাও, তারপর একটু বাইরের ঘরে বসবে চলো, আত্মীয় কুটুমরা সব রয়েছেন, এছাড়া পাড়ারও কয়েকজন এসেছেন। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিই, বাবুকে তো এখনও অফিস যাওয়ার সময় রোজ খাইয়ে দিতে হয়। যত বলি এত বুড়ো ছেলেকে খাইয়ে দিলে দেখবি বউ এসে কি বলবে। সে বলবে তোমার হাতে না খেলে আমি অফিসে কাজই করতে পারবো না।
বলো দেখি ছেলের কাণ্ড। এই দেখো, আমি আবার তোমাকে তুই বলে ফেললাম। এমা, কি আছে তাতে? তুমি আমাকে তুই বলবে। অনিমা বৃন্দাকে খাইয়ে নিয়ে হাত ধরে বসার ঘরে নিয়ে যায়। বৃন্দার শাশুড়ি মা বৃন্দার সঙ্গে একে একে সবার পরিচয় করিয়ে দেন। সব শেষে অনিমাকে লক্ষ্য করে বলেন, এ যেমন আমার বাবুর অন্য মা, তেমনি তোমারও অন্য মা। একে কোনো দিনও কোনো রকম অসম্মান করবে না। বৃন্দা মনে মনে বলে, ওনাকে তো প্রথম দেখাতেই আমার মন শ্রদ্ধা, সম্মান, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। মুখে কিছু না বলে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানায় বৃন্দা। কিছু ফিসফাস কথা বৃন্দার কানে আসে। একজন কাজের লোককে নিয়ে বেশি বাড়াবাড়ি। শাশুড়ি মায়ের অনিমার প্রতি ভালোবাসা আর বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনের অনিমার প্রতি বিরূপ মনোভাব বৃন্দার কাছে খুব আশ্চর্য লাগে। শ্বশুরমশাই দীপঙ্কর বাবু অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার, বেশ মজার মানুষ। এই খানিক সময়ের মধ্যেই বৃন্দাকে বাপের বাড়ি থেকে আসার দুঃখটা মজার মজার কথা বলে অনেকটাই ভুলিয়ে দিয়েছেন। রাতে খাওয়া দাওয়ার পরে বৃন্দা শোয় অনিমার সাথে। প্রথমে কিছুতেই ঘুম আসতে চায় না। মায়ের কথা, বাবার কথা, পোষা বিড়ালটার কথা মনে করে সমানে কাঁদতে থাকে। আর অনিমা বৃন্দার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, বৌমা, এখন এটাই তোর ঘর রে। এই ঘর সংসার সামলে মা বাবাকে অবশ্যই দেখাশোনা করবি। দেখ, আমি আর তোর শাশুড়ি মা একই বয়সী। তোর শাশুড়ি মা আমার থেকে ওই মাস 6 বড়। তোর শাশুড়ি মা তখন 6 মাসের পোয়াতি। আমি এই বাড়িতে আসি। যাকগে, সে অনেক কথা, তোর শাশুড়ি মায়ের কাছেই সব শুনিস। এখন ঘুমিয়ে পর দেখিনি মা। অনিমা স্নেহের পরশে আস্তে আস্তে বৃন্দা ঘুমিয়ে পড়ে। পরের দিন বৌভাতের সব অনুষ্ঠানও ভালোভাবেই মিটে যায়। ফুলশয্যার রাতে সব মেয়েদেরই একটা নতুন স্বপ্ন আঁকা থাকে চোখে। বৃন্দাও রোহনের ভালোবাসায় আপ্লুত হতে থাকে। এরই মাঝে বৃন্দা প্রশ্ন করে রোহনকে, আচ্ছা, তুমি ওনাকে এমন অদ্ভুত নামে ডাকো কেন? যদিও অন্য মা ডাক্তার শুনতে মন্দ লাগে না। কেন ডাকি সে তো বলতে পারবো না, তবে ছেলেবেলা থেকে মা এই নামেই ডাকতে শিখিয়েছে। আর মা এও বলেছে আমি যেন কোনো দিনও অন্য মার অমর্যাদা না করি। বাবাও আমাকে তাই শিখিয়েছেন। যাই হোক, স্বপ্নের মধ্যে দিয়েই স্বপ্নের রাতটা শেষ হলো। বৌভাতের পরের দিন থেকে আস্তে আস্তে সব আত্মীয় স্বজনও বিদায় নিতে শুরু করলেন। তবে বৃন্দা এটা বুঝতে পেরেছে, শাশুড়ি মায়ের অনিমাকে গুরুত্ব দেওয়াটা কোনো আত্মীয় স্বজনের সেরকম পছন্দ নয়। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি থেকে ঘুরে আসার পরে প্রায় দিন 15 পরে শাশুড়ি মা একদিন বৃন্দাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। শোনো বৌমা, আজ আমি তোমাকে কিছু কথা বলবো, যে কথা তোমার শ্বশুরমশাই এবং আমার শাশুড়ি মা অর্থাৎ তোমার দিদি শাশুড়ি ছাড়া আর কেউ জানে না, এমনকি বাবুও না। আমি 19 বছর বয়সে এ বাড়িতে বউ হয়ে আসি। আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতোই স্নেহ করতেন। শ্বশুরমশাইও মাটির মানুষ ছিলেন। বিয়ের 6 মাস বাদে বাবু আমার পেটে আসে। বাড়িতে সে কী আনন্দ! শাশুড়ি মা তো সারাক্ষণ আগলে আগলে রাখতেন আমাকে। তখন আমার 6 মাস চলছে। হঠাৎ একদিন ভর দুপুরে দরজায় কড়া নাড়ার আওয়াজ। আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম মা কাকে যেন বলছেন, না বাছা, আমি তোমার এই অবস্থায় কাজে রাখতে পারবো না, আর তাছাড়া আমার বাড়িতে সবের জন্য লোক আছে। কৌতূহলবশত
আমি আস্তে আস্তে উঠে গিয়ে দেখি সদর দরজার বাইরে একটা অল্প বয়সী বউ দাঁড়িয়ে আছে, আর বউটা পোয়াতি, দরদর করে ঘামছে। এই শীতকালেও এত ঘাম! আমার 1 মাঘে বিয়ে হয়েছে, আর শ্রাবণ মাসে বাবু পেটে এসেছে, আর তখন আমার 6 মাস চলছিল। তার মানে সেই আর 1 মাস। বউটিকে দেখেও মনে হচ্ছিল ওরও ওরকম মাস হবে। কি মিষ্টি মুখখানা, দেখলেই মায়া হয়। আমি শাশুড়ি মাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললাম, মা, বউটি তো পোয়াতি, এই সময় মানুষ কুকুর বিড়ালকেও তাড়ায় না, আর দেখে মনে হচ্ছে ভালো ঘরেরই মেয়ে, ওকে রেখে দিন মা। শাশুড়ি মা তখন খানিক আমতা আমতা করে বললেন, কিন্তু এই অবস্থায় ও কি কাজ করবে? আর তাছাড়া এই যে এক অনেক বড় দায়িত্ব হয়ে যাবে। ওর স্বামী কে, কোথায় থাকে, কিছুই তো জানি না। আমি তখন বলেছিলাম, আগে তো ওকে ঢুকতে দিন, তারপরে একটু জল খেয়ে ওর কাছ থেকে সব শুনব। শাশুড়ি মা আর কোনো আপত্তি না করে ওকে ভিতরে ঢুকতে দিলেন। বাড়ির ভিতরে ঢুকে অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, আর সেটা আমার চোখ এড়ালো না। এরপরে ওকে জলখাবার খাইয়ে ওর কাছ থেকে শুনলাম ও এক ভালো পরিবারেরই মেয়ে। ওরা 2 বোন, বাবা এক প্রাইমারি স্কুলের মাস্টার, ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে। পাড়ার একটা বকাটে ছেলের পাল্লায় পড়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিল। ওর বাড়ির এবং ছেলের বাড়ির কেউ মেনে নেয়নি, তাই আমাদেরই পাশের পাড়ায় একটা বস্তি মতো আছে, সেখানে একটা ঘর ভাড়া করে উঠেছিল। কিন্তু ওর এই অবস্থায় ওকে ছেড়ে পালিয়েছে, খরচাপাতি চালাতে পারছে না বলে 7 দিন হলো বাড়িতেই আসছে না। ঘরে যা ছিল তাই দিয়েই কোনো মতে এই কদিন চালিয়েছে। বাপের বাড়ি যাওয়ার পথ বন্ধ। ওদের বস্তিতে আবার আমাদের বাসন মাজার মাসি থাকতো, ওই ওকে বলেছে আমাদের বাড়ি আসার জন্য। এবারে আমরা যদি ওকে আশ্রয় না দিই, তাহলে হয়তো ওকে আত্মহত্যাই করতে হবে। আর কাউকেই তো চেনে না। আমার শাশুড়ি মা ছিলেন খুব ভালো মানুষ, উনি তখন ওকে বাড়িতে রাখাই মনস্থ করলেন। পরের দিন আমাদের বাসন মাজার মাসি কাজে এলে ওর কাছ থেকে জানা গেল অনিমা যা বলেছে সবই সত্যি। মা তখন ওকে বললেন, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু বৌমার সাথে সাথে থাকবে, আর তোমারও তো এই একই অবস্থা, দুজনেই দুজনের খেয়াল রাখবে। মায়ের প্রতি শ্রদ্ধায় আমার মন ভরে গেছিল। আমার শ্বশুরমশাই আর বাবুর বাবারও পূর্ণ সমর্থন ছিল। আমি যে ডাক্তারের কাছে দেখাতাম, তার কাছেই ওকেও দেখানো হলো। আর এমনই ভাগ্য দুজনের, তারিখটাও 2 দিন আগে পরে হলো। অনিমা এত ভালো মেয়ে যে ও ওর নিজের গুণেই আমাদের পরিবারের এক সদস্য হয়ে উঠল। আমাদের দুজনকেই একসঙ্গে স্বাদও খাইয়েছিলেন আমার শাশুড়ি মা। আত্মীয় স্বজন যে খুব পছন্দ করেছিল ব্যাপারটা, তা নয়, তবে আমার শ্বশুরমশাইয়ের মুখের ওপরে কারুর কোনো কথা বলার সাহস ছিল না। এইভাবে দেখতে দেখতে আমাদের দুজনেরই সময় চলে এলো। যেহেতু 2 দিন আগে পরে তারিখ ছিল, তাই একই সাথে আমরা হাসপাতালে ভর্তি হলাম। আর আশ্চর্যের বিষয়, একই দিনে 3 ঘন্টা আগে পরে ওর আর আমাদের দুজনেরই কোলে এলো ছেলে। বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু ওই যে বলে না, ভগবান অলক্ষ্যে বোধহয় হেসেছিলেন। অনিমার ছেলে হওয়ার পরেই জন্ডিসে আক্রান্ত হয়েছিল। ডাক্তার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু 3 দিন পরেই অনিমার কোল খালি করে ও চলে গেল। আর এদিকে বাবু জন্মাবার পরে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিল।
প্রচণ্ড শ্বাসকষ্ট, রক্তাল্পতা, বাচ্চাকে বুকের দুধ টানাবার মতো অবস্থা ছিল না। নার্সরা এসে বাবুকে বুকের কাছে ধরত। একটু দুধ টানানোর পরেই আমার শ্বাসকষ্ট বেড়ে যেত। তখন বাধ্য হয়ে ডাক্তাররা বাবুকে তোলা দুধ দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু তোলা দুধ খেয়ে বাবুর পেটে গ্যাস হয়ে যাচ্ছিল। একজনের কোল খালি, বুকের দুধ ভেসে যাচ্ছে, আর আমার কোলে সন্তান আছে, কিন্তু দুধ দিতে পারছি না। শেষে অনিমা নিজের শোক দুঃখ ভুলে বাবুকে নিজের বুকের দুধ টানাতে লাগলো। এই একটা ব্যাপারে আমার শাশুড়ি মা একটু আপত্তি প্রকাশ করেছিলেন, কিন্তু ডাক্তারবাবু বুঝিয়েছিলেন মাকে, দেখুন মা, মায়ের কোনো জাত হয় না, আর প্রত্যেক শিশুর ক্ষেত্রেই মায়ের দুধের কোনো বিকল্প নেই। আর ওরা দুজনেই তো আপনার সন্তানের মতো, একই বাড়িতে থাকেন, সুতরাং এতে তো কোনো অসুবিধা হবে না। একটা শিশু তো চলে গেল, কিন্তু আর একটা শিশুকে তো বাঁচাতে হবে, তাই না? এরপরে ওই অনিমার বুকের দুধেই আমার বাবু বড় হয়েছে। তাই আমি যদি ওর জন্মদাত্রী মা হই, তাহলে অনিমা হলো ওর জীবনদায়িনী মা। যখন বাবু আদো আদো কথা বলে, তখন হঠাৎ একদিন ও অনিমাকে ডেকে উঠল, অন্য মা। আমি ভাবলাম, বাহ, ঠিক নামেই তো ডেকেছে ওকে, ও তো সত্যিই ওর অন্য মা। বৃন্দা দেখে শাশুড়ি মায়ের দু চোখ দিয়ে অবিরাম জলের ধারা গড়িয়ে পড়ছে। বৃন্দা ওনাকে বলে, মা, তোমার ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম এই নামে ডাকে কেন, কিন্তু ও বলল, সে আমি কিছু জানি না, মা আমাকে ছোটবেলা থেকে ওই নামে ডাকতে শিখিয়েছে, মাও কিছু জানে না। না বৌমা, ও এসব কিছুই জানে না, আর এতদিন যখন কিছু জানে না, তখন তুমিও ওকে কিছু বলো না। যদিও আমি জানি বাবু ওর অন্য মাকে এতই ভালোবাসে, সম্মান করে, ওর মনে অনিমার প্রতি শ্রদ্ধা বাড়বে বই কমবে না। যাই হোক, আমি আশা করব তুমিও অনিমাকে বাবুর মতোই শ্রদ্ধা করবে, সম্মান করবে, ও তোমারও অন্য মাই হবে। হ্যাঁ মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি অন্য মার কোনো দিন কোনো অমর্যাদা করব না। দুজনে কথাতে এতই মগ্ন ছিল যে খেয়ালই করেনি কখন রোহন এসে ওদের পিছনে দাঁড়িয়ে সব কথাই শুনেছে। কোনো কথা না বলে রোহন শুধু তার মাকে জড়িয়ে ধরল।